ছাড়ুন শেহনাজ ভাই, দম বন্ধ হয়ে আসছে আমার। তোকে ছাড়বো? 3টা দিন আমি ঘুমাতে পারিনি। আমার এখন ভীষণ ঘুমের প্রয়োজন। প্লিজ আমাকে ঘুমাতে দে। আমি কখন আপনার ঘুমে ব্যাঘাত ঘটালাম? ও আচ্ছা, আপনি এখন ঘুমাবেন তো? তাহলে আজকে আর পড়ানোর দরকার নেই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন। যাই তবে আমি। শেহনাওয়াজকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো লাজুক, তবে লাজুকের হাতের বাঁধন ছাড়ল না শেহনাওয়াজ। কি হয়েছে? যেতে দিন আমায়। আপনি ঘুমান এখন। অবাক নয়নে প্রশ্ন করলো লাজুক। আমি বলেছি আমার এখন ঘুমের প্রয়োজন, তোকে আমি যেতে বলিনি। তাহলে? আমার মাথার কাছে বস। শেহনাওয়াজ তার রুমে বিছানায় একটা বালিশে কাত হয়ে লাজুককে ইশারা করে তার কাছে যেতে বলল। লাজুক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? তোকে আসতে বললাম না এখানে? ধমক দিয়ে বলল শেহনাওয়াজ। ধমক শুনে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে ধীর পায়ে শেহনাওয়াজের মাথার কাছে বসলো লাজুক। কি করব আমি? মাথাটা একটু টিপে দে তো, বড্ড যন্ত্রণা করছে। আমি? তুই। আসুন, সাজিয়া মানা আসলে ওদেরকে বলবি ওদের ছুটি। আজ আমি পড়াবো না। আর যতক্ষণ না আমার ঘুম ভাঙবে তুই আমার কাছেই থাকবি। এখান থেকে এক বিন্দু নড়বি না। যদি নড়েছিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। ঠান্ডা মাথায় লাজুককে হুমকি দিল শেহনাওয়াজ। কিন্তু আমাকে কেন এসব করতে হবে? কারণ তুই আমার রাতের ঘুমটা কেড়ে নিয়েছিস। আমি? অবাক এবং চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করলো লাজুক। ভাবলো সে কিভাবে শেহনাজ ভাইয়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিরক্তি নিয়ে শেহনাজের মাথার কাছে অনেকক্ষণ যাবৎ বসে আছে লাজুক। কিছুক্ষণ আগে পড়ার উদ্দেশ্যে সাজিয়ার মানহা এসেছিল শেহনাজের রুমে। লাজুক ওদেরকে বলেছে শেহনাজ আজ পড়াবে না তাদের। সাজিয়া লাজুককে শেহনাজের পাশে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করেছে ও কেন এখানে বসে আছে। প্রত্যুত্তরে লাজুক বলেছে যে এটা শেহনাজের আদেশ। যতক্ষণ পর্যন্ত ওর ঘুম না ভাঙে লাজুক যেন এখানেই থাকে। শেহনাজের আদেশের কথা শুনে সাজিয়ার কোনো কথা বাড়ায়নি। রুম থেকে চলে গেছে ওরা দুজন। ডান হাতটা ব্যথায় নীল হয়ে গেছে লাজুকের। ঘুমের মধ্যে তার হাত শক্ত করে চেপে ধরে আছে শেহনাজ, যেন ছেড়ে দিলে চলে যাবে লাজুক। শেহনাজ ভাই? শেহনাজকে হালকা করে ধাক্কা দিল লাজুক। শোয়া অবস্থায় ঘুম ঘুম চাহনিতে লাজুকের দিকে ফিরে তাকালো শেহনাজ। সমস্যা কি তোর? শান্তিতে একটু ঘুমাতেও দিবি না? আমার হাতটা ছাড়ুন, ব্যথা লাগছে হাতে। নিজের হাতের দিকে ইশারা করে বলল লাজুক। শেহনাজ তাকিয়ে দেখলো লাজুকের হাত তার হাতের মুঠোয়। ছাড়বো বলে কি ধরেছি নাকি? হ্যাঁ, মানে? তোর পরীক্ষা তো আর 1 মাস পর। কি করবি কে জানে। তেমন কিছু না, পরীক্ষা দেব, ফেল করব, তারপর একেবারে বিয়ে করব। এত বিয়ের চিন্তা? তোর আব্বাকে তো এবার বলতেই হবে যে তার মেয়ের বিয়ের শখ জেগেছে। তোর তো সাহস কম না, তুই আমার সামনে বিয়ের কথা বলছিস? নির্লজ্জ মেয়ে। বিয়ের কথা বলে দোষ কোথায়? দোষ কোথায় আমি সেটা তোকে পরে বলছি। চল, তোকে পড়াতে বসবো। সাজিয়ার মানে করে ডেকে নিয়ে আয়। আপনি যে বললেন আজকে পড়াবেন না। ভেবেছিলাম পড়াবো না, কিন্তু এখন মোডটা চেঞ্জ হয়ে গেছে আমার। পড়ার টেবিলে শেহনাজের সামনে একা বসে আছে লাজুক। সাজিয়ার মানহাকে পড়ার জন্য ওদের রুমে ডাকতে গিয়েছিল সে। ওরা বলেছে যেহেতু পড়ানোর নির্দিষ্ট সময় শেষ, তাই ওরা এখন এই অসময়ে পড়বে না। এক কথায় যাকে বলে ফাঁকি দেওয়ার মনোভাব। অগত্যা লাজুকের এই বলির পাঠা হতে হলো। শাহনেওয়াজ বইয়ের দিকে মাথা নিচু করে তাকিয়ে পড়া বুঝিয়ে দিচ্ছে লাজুককে। আর লাজুক এক ধ্যানে তাকিয়ে আছে শেহনাজের দিকে। শেহনাজ ভাই কি সুন্দর! এটা কি আমি আজ খেয়াল করলাম? এত বছরে ধরতেই পারিনি। আগে তো লাগতো সাদা আসমানের মাঝে কালা চাঁদ। নিজের মনে খানিকটা হাসলো লাজুক। এসব কি ভাবছে সে? না, পড়ায় মনোযোগ দিতে হবে। পড়ার দিকে মনোযোগ দিতে যেও পারল না লাজুক। শেহনাজকে হাত দিয়ে চুলে পেছনে ঠেলতে দেখে আবারও ওর দিকে তাকিয়ে রইল সে। কি হয়েছে? বইয়ের দিকে না তাকিয়ে আমার মুখের দিকে তাকিয়েছিস কেন? আমার মুখের ওপর কি পড়া লিখে দেওয়া আছে? না মানে, দেখছিলাম আর কি। আপনি পড়া বুঝিয়ে দিচ্ছেন তো। আপনার দিকে না তাকালে তো পড়া বুঝবো না, তাই। লাজুকের কথাটা শুনে খুব হাসি পেল শেহনাজের। তবুও মুখটা গম্ভীর করে বলল, পড়ায় মনোযোগ দে। সাজিয়া মানাকে তো আমি পরে দেখছি, অনেকবার বেড়েছে ওরা। কি হয়েছে তোর? অমন বাঁদরের মতো করে রেখেছিস কেন মুখটা? সাজিয়া আর মানহার রুমে বিছানার উপরে মুখে 2 হাত এবং বালিশে হাতের কনুই দ্বারা ভর দিয়ে বসে আছে লাজুক। সামনে সাজিয়া আর মানহা লাজুকের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার কি হয়েছে বলতো? কানা হয়ে গিয়েছি নাকি আমি? তুই হঠাৎ করে কানা হতে যাবি কেন?
আমার না আজ কেন জানি মনে হচ্ছিল যে শেহনাজ ভাই দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছে। আগে তো মনে হতো সাদা আসমানের মাঝে কালা চাঁদ। ওই, তুই কি বললি? আমার ভাই সাদা আসমানের মাঝে কালা চাঁদ? শ্যামবর্ণে হলেও পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আমার ভাইয়া। শিমুলপুরের কত মেয়েরা ভাইয়ের প্রেমে পড়ে, আর তুই কি না? রাগান্বিত স্বরে বলল সাজিয়া। আরে আমি ভুল কি বললাম, বরং আরো প্রশংসা করলাম যে ইদানিং একটু অন্যরকম লাগছে শেহনাজ ভাইকে। অন্যরকম কেমন? সন্দেহপূর্ণ দৃষ্টিতে প্রশ্ন করল মানহা। মানে সুন্দর লাগছে। কি তুই শেষ লাজুক, তুই শেষ। আতকে উঠে বলল সাজিয়া। কেন, কি হয়েছে? অবাক হয়ে লাজুকের প্রশ্ন। পাঠা পড়েছে কসাইয়ের প্রেমে? দম ফাটিয়ে হাসি দিয়ে বলল সাজিয়া। এসব কি বলছিস তুই? কিছু বুঝছি না আমি। তুই হচ্ছিস পাঠা, আর সেহনেয়াজ ভাইয়া হলো কসাই। আর কিছু বলবো? ওই তো, তুমি প্রেমে পড়তে থাকো আর হুট করে ভাইয়া তোমাকে বলি দিয়ে দিই। তোরা কত দূর ভেবে নিয়েছিস। আমি শুধু মনের কথাটা প্রকাশ করলাম, আর তোরা যা, আর কিছুই বলবো না তোদের কাছে। শুক্রবার বিকাল ৩টা। লাজুকদের বাড়িতে আজ চলছে খুবই ব্যস্ততা। লতিফাকে দেখতে আসছে বলে কথা। বন্ধু নওশাদের বাড়িতে যাওয়ার পর সেখানে লতিফার বিয়ের সম্বন্ধ পাকা করে এসেছে লুৎফর। বাড়িতে ফেরার পর থেকে কেমন যেন একটা তাড়াহুড়োর সহিত লতিফার পাকা দেখার ব্যবস্থা করছেন তিনি। ড্রয়িং রুম পরিষ্কারের কাজ করছে লাজুক। চেয়ারের উপর দাঁড়িয়ে দেয়ালে সব ঝুল পরিষ্কার করছে সে। তোর কাজ কত দূর এগুলো লাজুক? ওনারা তো চলে আসবেন আর কিছুক্ষণের মধ্যে। প্রায় হয়ে গেছে আম্মা, আর অল্প কিছুক্ষণ লাগবে। দ্রুত শেষ করে লতা ঘরে যা, দেখ তো ও তৈরি হয়েছে কিনা। আচ্ছা যাচ্ছি। কাজ শেষ করে লতিফার রুমে গেল লাজুক। কি হয়েছে ফুপি, তুমি রেডি হওনি কেন? আমার জন্য কি রাজপুত্র আসবে লাজুক? কোনো দ্বিধা না করে কথাটা বলল লাজুক। একটা কথা বলবো ফুপি, তুমি খুব খুব ভালো। তোমার মতো ভালো মানুষ সহজে পাওয়া যায় না। ছোটবেলা থেকে আমাকে যেভাবে অনেক যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছো, তা অন্য কেউ পারবে না। আব্বা আমার পরে সবচেয়ে বেশি তুমি ভালোবাসো আমাকে, আর তোমাকেও সব থেকে বেশি জানি আমি। সেই সাপেক্ষে একটা কথা বলতেই পারি, তোমার মতো একটা ভালো মেয়ের কপালে কখনোই খারাপ ছেলে জুটবে না। তুমি আমাদের ছেড়ে চলে গেলেও যেখানেই যাবে ভালো থাকবে তুমি। অনেকক্ষণ যাবৎ কান্না আটকে রাখার চেষ্টা করছিল লতিফা। লাজুকের আবেগঘন কথা শুনে চোখের পানি আর বাদ মানল না তার। লাজুককে জড়িয়ে ধরে কেঁদে দিল সে। কাঁদছো কেন ফুপি? তোদেরকে ছেড়ে চলে যেতে হবে, আমাকে ভাবতেই দম আটকে আসছে আমার। তুমি তো আমাদের কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছ না, আমাদের এখানে তো আসবে মাঝে মাঝে। তোদেরকে ছাড়া তো আমি একদিনও থাকতে পারবো না। তুমি কষ্ট পেও না ফুপি, দেখো ধীরে ধীরে মানিয়ে নিতে পারবে তুমি। আর কিছু বলতে ইচ্ছে হলো না লাজুকের। খুব কষ্ট হচ্ছে ওর। অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে সে। ফুপি তুমি রেডি হও, আমি আসছি। লতিফার রুমের বাইরে যেয়ে দেয়ালে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মুখ চেপে কাঁদতে থাকলো লাজুক। এমন কষ্ট হচ্ছে কেন তার? হয়তো লতিফাকে একটু বেশি ভালোবাসে, ওকে ছাড়া কখনো থাকেনি, তাই এমন মনে হচ্ছে তার। চোখের পানি মুছল লাজুক। তাকে শক্ত হতে হবে। সে যদি ভেঙে পড়ে তাহলে লতিফার কি হবে? রান্নাঘরে তহুরার কাছে চলে গেল লাজুক। আমা ফুপি রেডি হচ্ছে, তোমার নাস্তা তৈরি হয়েছে? হয়েছে। ওনারা এখনো আসছে না কেন বুঝলাম না। তোর আব্বা তো গেছে ওনাদেরকে আনতে। ওই তো আম্মা চলে এসেছেন ওনারা, দরজা দিকে লক্ষ্য করে বলল লাজুক। সোফায় বসে আছে পাত্রপক্ষ। মোট 6 জন এসেছে তারা। লাজুক আর তহুরা এসে নাস্তা দিয়ে গেল তাদের। পাত্রপক্ষের সাথে কথা বলছে লুৎফর ও শমশের। কিছুক্ষণ আগে শিমুলপুর ফিরে এসেছে শমশের। তাকে ফোন করেছিল লুৎফর, যেন লতিফার বিয়ের কথা পাকা করার সময় সে থাকে। লুৎফরের কথা শুনে কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে শমশের। লতিফা তারও বোনের মতো, তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় না থাকলে হয় না। বিয়ের কথাবার্তা পাকা হয়েছে, সেই বিষয়ে কথা বলছে সবাই। লতিফাকে দেখে পছন্দ হয়েছে পাত্রপক্ষের। তাহলে ভাই বিয়ের দিন তারিখ ঠিক করা যাক, কি বলেন? আমার মেয়ের তো সামনের মাসে ম্যাট্রিক পরীক্ষা। আমরা চাচ্ছি যে ওর পরীক্ষা শেষে আমার বোনের বিয়ের কার্য শুরু হোক। আপনারা কি বলেন? আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের সুবিধা মতো হোক সব কিছু। দেখো ফুপি, তোমার বর কিন্তু সুন্দর আছে। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে লতিফার রুমে গেল লাজুক। লুৎফরের কাছে পাত্রের ছবি দিয়েছে পাত্রের বাবা। সেই ছবি নিয়ে লতিফাকে দেখালো লাজুক। আসলেই তো একেবারে রাজপুত্রের মতো।
পাত্রের ছবি দেখে আনন্দিত হলো লতিফা। তার স্বপ্ন পূর্ণ হবে। যদিও পাত্রের বয়স 33, তবে দেখতে বেশ ভালোই মনে হলো লতিফার কাছে। সে তো এমনই চেয়েছিল, একদম রাজপুত্রের মতো বর। লতাপ্রবীর বিয়ে খাবো এবার, খুব এক্সাইটেড আমরা। লাজুকদের বাড়ির ছাদে দোলনার উপর বসে আছে সাজিয়া, মানহা, লাজুক। বেশ ফুরফুরে মেজাজে আছে তারা। প্ল্যানিং চলছে লতিফার বিয়েতে কি কি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সামনে আমাদের পরীক্ষা, ভুলে গেছিস তোরা? লাজুকের গম্ভীর উক্তি। হ্যাঁ তাই তো। আচ্ছা আমরা কি পাশ করব? এই টেনশনে তো আমি ঠিকমতো পড়াশুনো করতে পারছি না, নির্জীব ভাব নিয়ে বলল মানহা। লাজুকদের বাড়ির ছাদে মাদুর বিছিয়ে সেখানে গোল হয়ে বসে আছে লাজুক, সাজিয়া, মানহা, লতিফা ও রুহিক। সন্ধ্যায় শেহনাজের কাছ থেকে পড়ার পরেই ওরা চিন্তা ভাবনা করে রেখেছিল আজ রাতে একটা আড্ডার আসর বসাবে। অনেকদিন হলো সবাই একসাথে আড্ডা দেওয়া হয় না। এই লাজু, দেখে আই তো ভাবির কফি তৈরি করা হয়েছে কিনা। লতিফার কথা শুনে নিচে রান্নাঘরে তহুরা বেগমের উদ্দেশ্যে চলে গেল লাজুক। তার মা প্রায় আধা ঘন্টা আগে এসে বলে গেলেন যে তিনি কফি বানিয়ে পাঠাচ্ছেন, অথচ এখনো আসলেন না। এদিকে 5 জন কফির জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। ও আম্মা, তোমার কফি তৈরি কি হয়েছে? কতক্ষণ ধরে বসে আছি আমরা। এ কি, তুমি এসব কি করছো? তেমন কিছুই না, ভাবলাম কফির সাথে লুচি পুরি সিঙ্গারা ভেজে দিই তোদের, এই জন্যই তো দেরি হচ্ছে। তোমার এত কিছু করার দরকার ছিল কোনো? তোরা এতদিন পরে সবাই একসাথে একটু আড্ডা দিতে বসছিস, শুধু কফিতে হবে নাকি? তুই ছাদে যা, আমি সব কিছু নিয়ে আসছি। তাহুরার কথার পরে আর কোনো কথা বাড়ালো না লাজুক, ছাদে চলে গেল সে। কিরে লাজুক, ভাবি কি করছে? পুরি সিঙ্গারা লুচি ভাজছে, তাই দেরি হচ্ছে একটু। এখনই চলে আসবে আম্মা। উফ, তাহলে তো আড্ডা জমে ক্ষীর হয়ে যাবে। কিভাবে খাবো? তো পুরি সিঙ্গারা, তাহলে আড্ডা জমে ক্ষীর হবে কেন? এখানে ক্ষীর কোথা থেকে আসলো? পুরি সিঙ্গারার কথা শুনে আনন্দিত হয়ে রুহিকের বলা কথাটা বাগড়া দিল সাজিয়া। জোরে সাজিয়ার মাথায় একটা চাটি মারল রুহিক। তোর কোনো বুদ্ধি আছে? আহাত্মের মতন প্রশ্ন করছিস? আমি তোর কথাই কথা বলছি। বিরক্তি নিয়ে বলল রুহিক। সাজিয়া কিছু না বলে মাথায় হাত বোলাতে থাকলো। আড্ডা বেশ ভালোই জমে উঠেছে। রুহিক বেশ কিছুক্ষণ যাবৎ উসখুস করছে, কিছু একটা বলতে চায় সে, তবে সঠিক সময় ও সুযোগ পাচ্ছে না। আচ্ছা লাজুক, তোদের সাথে সেদিন যেই মেয়েটাকে দেখলাম, তোদের স্কুলে কি ওই বন্ধু হয় তোদের? অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থাকার পর মনের মাঝে লুকিয়ে থাকা কৌতূহল প্রকাশ করেই ফেলল রুহিক। ওর মুখ থেকে কথাটা শোনা মাত্রই বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে রইল বাকি 4 জন। কিছুটা অস্বস্তিতে পড়ল রুহিক। মনে মনে ভাবতে লাগলো সবাই ওর দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? সে কি কোনো বিরাট অন্যায়জনক কথা বলে ফেলেছে? কি হয়েছে, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এমনি দেখছি তোকে, বাচ্চা কত বড় হয়ে গেছে, এখন স্কুলের মেয়েদের ব্যাপারেও খোঁজ খবর নেওয়া শুরু করেছে। লতিফার কৌতুক মিশ্রিত বাক্য। সাজিয়া, মানহা ও লাজুক চোখ ছোট ছোট করে রুহিকের মুখের দিকে তাকিয়ে আছে। সন্দেহজনক। অতীব সন্দেহজনক। সাজিয়া, মানহার উক্তি। তোর কি দরকার আমাদের বান্ধবীর তোমার ব্যাপারে জেনে? কিচ্ছু বলবো না তোকে ওর ব্যাপারে, এমন কোন নামটাও নয়। নির্লিপ্ততা নিয়ে বলল লাজুক। ওর কথা শুনে সাজিয়া, মানহা, লতিফা ভুরকুচকে তাকিয়ে রইল। তোর কি মাথার সমস্যা আছে লাজুক? তুই তুবার ব্যাপারে বলবি না বলে তো ওর নামটা পর্যন্ত বলে দিলি রুহিক ভাইয়াকে, তাহলে লাভটা কি হলো? আহাম্মক একটা। আসলেই তো, এ আমি মুখ ফসকে কি বলে ফেললাম? মাথায় হাত দিয়ে বসে থাকলো লাজুক। সাজিয়া তাকে বকাঝকা করতে লাগলো। মানহা নিজের ভাইয়ের দিকে অবাক চাহনিতে তাকিয়ে রইল। আচ্ছা ভাইয়া, তুবার সম্পর্কে জেনে তোমার কি লাভ, একটু বলো তো। আরে না মানে, এই যে তোমাদের খাবার চলে এসেছে। তহুরা আড্ডাস্থলে এসে পড়ায় রুহিকের কথার মাঝে ব্যাঘাত ঘটল। মনে মনে বেশ খুশি হলো রুহিক। যাক, বাঁচা গেছে। অন্তত এদের চাপে পড়ে মনের কথা বলে দিলে যে সর্বনাশটা হতো সেটার হাত থেকে রক্ষা পেল। খাবারের ট্রেটা মাদুরের উপরে রাখা মাত্রই 5টা হাত হুড়মুড়িয়ে এগিয়ে এলো ট্রের দিকে। সাজিয়ার হাত থেকে ও সিঙ্গারাটা কেড়ে নিল রুহিক। রুহিক ভাইয়া, তুমি আমার সিঙ্গারাটা নিলে কেন? প্লেটে তো আরো সিঙ্গারা আছে, ওখান থেকে নাও। গেমেকে বলল সাজিয়া। তুই যেই সিঙ্গারাটা নিয়েছিস ওইটা বড়, আর প্লেটের বাকিগুলো খুব ছোট। কি ভেবেছিস তোকে আমি ওইটা খেতে দেব? ওই বড় সিঙ্গারাটার ওপরে শুধুমাত্র আমার অধিকার, এতে নজর দেওয়ার কোনো চেষ্টা করিস না। এমন ভাবে বলছো যেন সিঙ্গারটা তোমার বউ, এই বউয়ের উপর একমাত্র আমার অধিকার। সে নাক সিটকে বলল মানহা। সাজিয়া চিৎকার করে উঠল। ভাইয়া ভালোই ভালোই বলছি, আমার সিঙ্গারা আমাকে ফেরত দাও। আমি কিন্তু
সুহারা চাচিকে ডাক দেব বলে দিলাম। সাজিয়ার কথা শুনে এদিক ওদিক একবার তাকিয়ে নিল রোহিত। না, তহুরা চাচি এখানে নেই। খাবার দিয়ে তিনি চলে গেছেন। বর্তমানে ছাদে তারা 5 জন আছে শুধু। লাজুক আর লতিফা চোখ বড় বড় করে ওদের কাণ্ড দেখছে। সুযোগ বুঝে টুপ করে সিঙ্গারাটা মুখে ভরে দিল রোহিত। এটা কি করলে তুমি? তোমাকে ছাড়বো না আমি। বসা থেকে উঠে গিয়ে রুহিকের চুল টেনে ধরল সাজিয়া। গোটা আস্ত একটা সিঙ্গারা মুখের মধ্যে থাকায় কথা বলতে পারছে না রুহিক। হাত দিয়ে টেনে সাজিয়াকে সরানোর চেষ্টা করলো সে। কাজের কাজ কিছুই হলো না, বরং আরো জোরে রুহিকের চুল ধরে টানতে থাকলো সাজিয়া। লাজুক, মানহা, লতিফা বসে রইল। ওরা জানে ওকে বাধা দেওয়ার চেষ্টা এখন বৃথা। খাবার নিয়ে কোনো আপোষ করে না সাজিয়া, সে যে কেউই হোক না কেন। এই তোরা কি করছিস? সাজিয়া থাম বলছি। দেওয়ানবাড়ির ছাদ থেকে শেহনাজের চিৎকার শোনা গেল। রুমে নেটওয়ার্ক সমস্যা থেকে ছাদে এসেছিল শেহনাজ ফোন করার জন্য। কথা বলতে বলতেই হঠাৎ লাজুকদের ছাদ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে থমকালো সে। ভেবেছিল সিরিয়াস কিছু, তাই তড়িঘড়ি করে ছাদের কার্নিশে এসে দেখলো সাজিয়ার কাণ্ড। মেজাজটাই বিগড়ে গেল শেহনাজের। শেহনাজকে দেখে রুহিককে ছাড়লো সাজিয়া। চুপচাপ এসে মাদুরির উপর নিজের জায়গায় বসলো। হাফ ছেড়ে বাঁচল রুহিক। আর কিছুক্ষণ এমন টানাটানি চললে মাথায় আর একটাও চুল থাকতো না রুহিকের। তখন আর তুবাকে পাওয়ার স্বপ্ন পূরণ হতো না তার। যে করেই হোক তুবাকে নিয়ে দেখা তার স্বপ্নের বাস্তবায়ন করতেই হবে। ওরে সাতসুন্নি, অল্প বয়সে কি আমাকে চিরকুমার বানিয়ে দিবি? চুলে হাত বুলাতে বুলাতে বলল রুহিক। এরপর আর কখনো আমার খাবার কেড়ে নিও। সত্যি তোমার মাথার সব চুল ছিঁড়ে তোমাকে টাকলা বানিয়ে দেব। তখন আর কোনো মেয়ে তোমাকে বিয়ে করবে না। তোমার নাম ডাক হবে বিখ্যাত মীর রুহিক দেওয়ান চিরকুমার সাহেব। হাসিতে ভরে উঠল আড্ডার আসর। এদিকে বাড়ির ছাদে দাঁড়িয়ে এদের কাণ্ডকীর্তি দেখে শেহনাজেরও হাসি পেল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পরেই নিচে চলে গেল সে। ওদের আড্ডার আসর প্রায় রাত 11টা পর্যন্ত চলল। শেষমেশ সকলের হাইতোলা দেখে আসর ভাঙল। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, লাগে যে তোমায় আমার অনেক ভালো। পেছন থেকে বিশ্রী স্বরে বিভিন্ন ধরনের কথা কানে কাটার মতো বিচ্ছে লাজুকে। স্কুলে কখনো একা যেতে হয়নি তার। সবসময় সাজিয়া মানহার সাথে থেকেছে। নাহি রুহিক এগিয়ে দিয়ে এসেছে। মাঝে মধ্যে সময় পেলে লুৎফরও এগিয়ে দিয়ে আসতো মেয়েকে। তবে আজ একাই যেতে হলো লাজুককে, কারণ সাজিয়া, মানহা, রুহিক যেতে পারবে না। ওদের এক ফুপু এসেছেন, তাকে নিয়ে ব্যস্ত হয়েছে ওরা। লুৎফর ব্যবসার কাজে ব্যস্ত রয়েছেন। তহুরা বেগম চাননি যে মেয়ে তার একা যাক স্কুলে, কারণ ওদের স্কুলে যাওয়ার পথটা অনেক নির্জন। মানুষজন সেই পথে খুব কমই যায় বলতে গেলে। কখনো কখনো 2-1টা গাড়ি যাওয়া আসা করে, এই যা। মায়ের নিষেধ করা সত্ত্বেও এক প্রকার জোর করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে লাজুক। আজ তাদের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ নোট দিবে, সেগুলো লাজুককে আনতেই হবে। বরং সেই নোটগুলো আনলে সাজিয়া আর মানহাকেও দিতে পারবে, ফলে ওদেরও উপকার হবে। এসব ভেবে স্কুলের জন্য বেরিয়েছিল লাজুক। তবে কে জানতো যে পথিমধ্যে এমন বাজে একটা পরিস্থিতিতে পড়তে হবে তাকে। দেওয়ানবাড়ির ড্রয়িং রুমে চলছে হট্টগোল। সোফায় বসে শেহনাজের হাতের কেটে যাওয়া স্থানে তুলায় স্যানিটাইজার লাগিয়ে পরিষ্কার করে দিচ্ছেন আসফি বেগম। চোখ থেকে সমানে অশ্রু গড়িয়ে পড়ছে। তার পাশে ফার্স্ট এডের বক্স হাতে নিয়ে উদ্বিগ্ন চিত্তে বসে আছেন রোকেয়া বেগম। রুমের এক প্রান্ত থেকে অপর প্রান্তে অস্থির হয়ে পায়চারি করছেন শমশের দেওয়ান। শেহনাজের সামনে সোফায় তহুরা অনবরত কম্পমান লাজুককে জড়িয়ে ধরে বসে আছে। সবার দৃষ্টি শমশেরের দিকে। ছেলেগুলো কে? তুমি চেনো ওদেরকে? শেহনাজের উদ্দেশ্যে অস্থির কণ্ঠে বলল শমশের। সম্ভবত আমাদের শিমুলপুরের বাইরে ছিল ওরা। মাথা নিচু রেখে গম্ভীর কণ্ঠে জবাব দিল শেহনাজ। আমি দেখেছি ওদেরকে। তোমার দেখতে হবে না বাবা, ওদের যা ব্যবস্থা করার আমি করে এসেছি। কি করেছো ওদের সাথে? আবার উল্টোপাল্টা কিছু করনি তো? যা করার দরকার তাই করে এসেছি। নিশ্চুপ হয়ে সকলের কথা শুনে চলেছে লাজুক। থরথর করে কাঁপছে তার পুরো শরীর। ভাবছে এই অল্প কিছু সময়ের মধ্যে কত কিছু হয়ে গেল। তার সাথেই কি শুধু এমন হয়? পেছন থেকে ছেলেগুলোর বিশ্রী এবং নোংরা সব কথাবার্তা শুনে দ্রুত পা চালালো লাজুক। হঠাৎ ওড়নায় টান পড়ল তার। মাথা থেকে ওড়নাটা প্রায় অর্ধেকের বেশি সরে গেল। দৃশ্যমান হলো তার কালো কেশ। না চাইতেও দাঁড়িয়ে পড়তে হলো লাজুককে, কারণ সে যদি আর এক পাও সামনে এগোয় তবে তার ওড়নাটা পুরো শরীর থেকে সরে যাবে। প্লিজ আমার ওড়নাটা ছাড়ুন, যেতে দিন আমায়। কাঁদো কাঁদো গলায় বলল লাজুক। কোনো কাজ হলো না, বরং পেছন থেকে আরও বাজে মন্তব্য পাওয়া গেল। ঘৃণায় এক হাতে ওড়নাটা চেপে ধরে চোখ দুটো বন্ধ করে দাঁড়িয়ে রইল লাজুক।
হঠাৎ জিপ গাড়ির শব্দ পেল সে। খানিকটা সাহস আসলো মনে, কারণ এই শিমুলপুরে একমাত্র জিপ গাড়ি আছে দেওয়ানদের। জিপ গাড়ি থেমে যাওয়ার শব্দ হলো। ধীরে ধীরে চোখ দুটো খুলল লাজুক। তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং মীর শেহনাজ দেওয়ান। চোখ দুটো রক্তলাল বর্ণ ধারণ করে আছে শেহনাজের। কপালের রগ স্পষ্ট হয়ে আছে। রাগে কেঁপে উঠছে ওর ঠোঁট দুটো। হাত শক্ত করে মুঠো করে রেখেছে। লাজুক কাপা কাপা হাতে ওর পেছনের দিকে ইশারা করে দেখালো শেহনাজকে। পেছনে একবার উকি দিয়ে দেখিয়ে লাজুকের দিকে তাকালো শেহনাজ। হঠাৎ হ্যাচকা টান দিল সে লাজুককে। শেহনাজের বুকের উপর হুমড়িকে পড়তে পড়তে ওর ডান হাতের বলিষ্ঠ বাহু আঁকড়ে ধরল লাজুক। পেছনে গিয়ে দাঁড়া, তোকে যেতে বললাম না? শেহনাজের ধমকে ওর পেছনে গিয়ে দাঁড়ালো লাজুক। শেহনাজ পেছন থেকে লাজুকের এক হাত মুঠো করে ধরে রইল। কে ভাই তোরা? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই কি নাচ ওঠে তোদের? দাঁড়া, তোদের নৃত্য করার ব্যবস্থা আমি করছি। কি সমস্যা আপনার? কি হিরো সাজতে আইছেন যে সিনেমা স্টাইলে মায়াডারে বাঁচায়া লইবেন? আমরা ভিলেন হইয়া যাইব, এরপর আপনাকে মধ্যে লুতুপুতু প্রেম হইব, আপনি মজা পাইবেন আর আমরা তাকায়া তাকায় দেখমু। তার থেকে চলেন একখানা ডিল করি, একসাথে মজা লই, কি কন? ঘৃণায় গা রিরি করে উঠল লাজুকের। এত জঘন্য ভাষা! ধপ করে চোখ দুটো জ্বলে উঠল শেহনাজের। তার চোখ দুটো যেন হিংস্র হয়ে উঠল। আরো শক্ত করে লাজুকের হাত চেপে ধরল সে। তুই জিপে গিয়ে বস। পেছনে লাজুকের দিকে খানিকটা মাথা ঘুরিয়ে বলল শেহনাজ। আপনাকে ছাড়া আমি যাব না শেহনাজ ভাই। কি দরকার ঝামেলা করার? চলুন না এখান থেকে। চুপ, একদম চুপ। যেতে বলেছি না তোকে? না চাওয়া সত্ত্বেও জিপে গিয়ে বসতে হলো লাজুককে। অসহায় দৃষ্টিতে শেহনাজের দিকে তাকিয়ে আছে লাজুক। এদিকে শিমুলপুরের একজন লোক এ পথ দিয়ে তার কাজে যাচ্ছিল। দূর থেকে এসব ঘটনা দেখে এবং কিছুটা আন্দাজ করতে পেরে ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার আশঙ্কায় দ্রুত সে স্থান ত্যাগ করল। উদ্দেশ্য চেয়ারম্যান সাহেবকে খবর দেওয়া। তো কি যেন বলছিলি তোরা? শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল শেহনাজ। চোখে রয়েছে তার হিংস্রতার আগুন। শেহনাজের এমন রূপ দেখে এবার ভয় পেল ছেলেগুলো। তাদের মুখভঙ্গি পাল্টে গেল। খানিকটা পিছিয়ে গেল তারা। ছেলে দুটোর মধ্যে একজনের মুখে অতর্কিতে ঘুষি দিল শেহনাজ। টাল সামলাতে না পেরে ধরাম করে মাটিতে পড়ে গেল ছেলেটা। আরেকটা ছেলের চোয়াল বরাবর আঘাত করলো শেহনাজ। এদিকে জিপে বসে শেহনাজের রিয়াকশন দেখে লাজুকও কিছুটা শঙ্কিত হলো। এই শেহনাজকে সে আগে কখনো দেখেনি। হ্যাঁ, একটু গম্ভীর রাগী স্বভাবের বটে, তবে এমন হিংস্র সে নয়। লোকটা যদি উল্টাপাল্টা কিছু করে বসেন তখন? চেয়ারম্যানের ছেলে উনি, উল্টাপাল্টা কিছু করলে তো ওনার নামেই বদনাম রটাবে। কেউ তো সত্যিটা জানতে চাইবে না বা বুঝতেও চাইবে না। না, ওনাকে আটকানো দরকার তো। অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে জিপ থেকে নামতেই হলো লাজুককে। ত্রস্ত পায়ে হেঁটে এসে শেহনাজের হাত চেপে ধরল। প্লিজ এখান থেকে চলুন না, বোঝার চেষ্টা করুন। এরকম কাজে আপনার পরিবারের উপর প্রভাব পড়বে। সবাই আপনাকে ভুল বুঝতে পারে। কেউ তো আর স্বচক্ষে দেখছে না আসল ঘটনাটা। যে যার মতো বুঝে নেবে। শুধু শুধু আপনাকে হেনস্থা হতে হবে। একাধারে ছেলে দুটোকে রাস্তায় ফেলে মেরে যাচ্ছিল শেহনাজ। পেছন থেকে লাজুকের কথায় হাত থেমে গেল। লাজুকের দিকে ফিরে তাকালো সে। তোকে জিপে বসতে বলেছে আমি। নেমে এসিস কেন জিপ থেকে? লাজুকের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল শেহনাজ। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল লাজুক। কোনো জবাব দিল না সে। বল আমাকে, তুই আমার কথার অমান্য করেছিস কোন সাহসে? বলছিলাম আপনি মারামারি করবেন না প্লিজ। ফিরে চলুন এবার। ওদের যেটুকু শাস্তি হওয়ার সেটা তো ওরা পেয়ে গেছে। প্লিজ চলুন না। কাপা কাপা কণ্ঠে কাতর স্বরে বলল লাজুক। আসি আমি, তুই জিপে গিয়ে বস। কিছু একটা ভেবে লাজুককে শান্ত স্বরে বলল শেহনাজ। লাজুক আর কোনো কথা বলার সুযোগ পেল না। ওকে জোর করে জিপে উঠিয়ে দিল শেহনাজ। ফোনের রিংটোন বাজতেই বিরক্তভাবে বালিশের পাশ থেকে হাতটি নিয়ে ঘুম ঘুম চোখে রিসিভ করলো রাকিব। হ্যালো, কে বলছেন? আমি। ভাই, আপনি হঠাৎ এই সময়? কোনো সমস্যা হয়েছে? তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো রাকিব। উদ্বিগ্ন হয়ে শেহনাজকে প্রশ্ন করলো সে। রাকিব, যত দ্রুত সম্ভব শিমুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার যে রাস্তাটা সেখানে চলে আয়। সাথে মিরাজকেও নিয়ে আসবি। জি ভাই, আসছি আমরা। রাকিব এবং মিরাজ বাইক নিয়ে এলো। ওদের দুজনের বাড়ি পাশাপাশি এবং সেখান থেকে এই পথে বাইকে আসতে প্রায় 10 মিনিট সময় লাগে। ওরা দেখলো নির্জন এই পথের এক প্রান্তে দাঁড়িয়ে আছে শেহনাজ। অপর পাশে জিপটা দাঁড় করানো, যার ভেতর বসে আছে চমকালো রাকিব এবং মিরাজ। ফিসফিস করে রাকিবকে জিজ্ঞাসা করলো মিরাজ। ভাই, এসব কি? শেহনাজের কাছাকাছি যেয়ে দাঁড়াতে আবার অবাক হলো রাকিব এবং মিরাজ। শেহনাজের পায়ের একপাশে অচেতন অবস্থায় পড়ে আছে দুটো ছেলে। হালকা চোখ পিটপিট করে খোলার চেষ্টা করছে তারা। ওঠার চেষ্টা করেও উঠতে পারছে না। উপর হয়ে মাটিতেই পড়ে রইল তারা। রাকিব, মিরাজ, এদের ব্যবস্থা কর। আমি ওকে বাড়িতে দিয়ে আসছি। কোনো প্রয়োজন হলে কল করবি।
আমি খুব শীঘ্রই আসছি। ওদেরকে মেরে ফেললেও কোনো আফসোস হবে না আমার। জি ভাই, আমরা দেখছি, আপনাকে চিন্তা করতে হবে না। রাকিব এবং মিরাজকে কি করতে হবে সেসব বুঝিয়ে দিয়ে জিপে উঠে স্টার্ট দিল শেহনাজ। এ কি, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে, কেটে গেছে দেখছি। চলন্ত জিপে চুপচাপ বসে থাকার এক পর্যায়ে শেহনাজের হাতের দিকে লক্ষ্য করে চমকে উঠল লাজুক। শেহনাজের ডান হাতটা টেনে কোলের উপর নিল সে, চোখে মুখে তার অস্থিরতা। শেহনাজের হাত থেকে রক্ত বের হতে দেখে পুরো শরীর কাঁপছে লাজুকের। হঠাৎ জিপটা থামিয়ে দিল শেহনাজ, ঘুরে লাজুকের মুখোমুখি বসলো সে।